শেষ সংলাপটি শুনে দিলেরা হোসেন হালকা হেসে দিলেন। সেই হাসির পরশে লতাও হি হি করে হেসে উঠে আবার হাসিটাকে ঠোঁটে চেপে ধরল। হাসিটুকু চাপা খেয়ে জায়গা খুঁজতে লতার সারা অবয়ে চাঁদের জ্যোৎস্নার মতো স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল। পরস্পর পরস্পরের হাস্যোজ্জ্বল অবয়বের দিকে কতক্ষণ মনোভাবে তাকিয়ে থাকলো। খালাম্মা। কি লতা? বলেন। এক সোনাঝরা সন্ধ্যায় রূপকথার রাজকুমারীর মতো আচমকা তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ করে তিনি যে আর আসবেন না এমন কঠিন সত্য আমি কিভাবে সইব? আমার তো দুনিয়া গুলে গেল। একদিন বকুলের মুখে শুনলাম ওই একই কষ্টে তিনিও জলের মাছ ডাঙায় পড়ে কাতরাচ্ছেন। এক রোদ ঝিমঝিম দুপুরে সবাই যখন দুপুরে ঘুম যাচ্ছে, তখন বকুলের ছোট ভাই বিপুল নিঃশব্দে চিকন করে মোড়ানো একটি চিরকুট বের করে দিল আমার হাতে। আমি লুকিয়ে ফেলে সুযোগ মতো সভয়ে সেটি খুললাম। প্রিয় দিলারা, জরুরি প্রয়োজনে তোকে ডাকছি, এক্ষুনি চলে আয়। ইতি বান্ধবী বকুল। বকুল আমাকে ওদের ছাদে নিয়ে গেল। আমি তো অবাক। কেন খালাম্মা? সেখানে আমার স্বপ্নের রাজকুমার দাঁড়িয়ে। আচমকা তার অপ্রত্যাশিত দর্শন পেয়ে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তাকে দেখার খুশিতে আমার শ্বাস বন্ধ হয়ে আসলো। বকুল বলল, আমি চলি। লতা মুলায়ম সুরে বলল, খালাম্মা, ভদ্রলোকের নাম শোনাতে কি খুব সমস্যা? নাম না বললে হয় না? নাম শুনতে পাইনি বলে সারা গল্পটাই কেমন অপূর্ণ লাগছে। একে একে সব জুটি যখন খুলে নিচ্ছ, তবে শেষ গীতটা কেন এটে রেখে দেব? আবেগে আবেগে আমিও বলছি, তুমিও শুনছ। হুম। লোকটির নাম মোহাম্মদ সাউদ। সাউদ শব্দের অর্থ কি? সাধু, সৎ, সওদাগর। প্রথমে কেমন যেন লাগছিল, অর্থ শুনে খুব ভালো লাগছে। সে অধীর আবেগে আমার দুহাত জড়িয়ে ধরল তার করতলে। তার সর্বাঙ্গ মৃদু কাঁপছে। তার প্রতি আমার আগ্রহের আধিক্য এতই প্রবল ছিল যে তিনি আমাকে স্পর্শ করা মাত্র 1000 ভোল্টের বৈদ্যুতিক শক আমার সব শিরায় শিরায় কাঁপন তুলে দিল। অপরদিকে তার শ্বাস প্রশ্বাসের দ্রুত স্পন্দনে আমি তার হৃদয়ের উত্তাপ উপলব্ধি করলাম। সাউদ স্যার বিজড়িত গলায় বললেন, আমার কিভাবে বিনিদ্র রজনী কাটছে জানো? আমি জবাব না দিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। তিনি অস্থিরভাবে বললেন, দিবস ও রজনীর এই শ্বাস সন্ধিক্ষণে তুমি আজ আমায় কথায় দাও দিলারা, আমার দিলে তুমি দাগ লাগাবে না। বাহ। হ্যাঁ লতা, ওর প্রতিটি বাক্যে বচনে ছিল সুরুচি সুখানুভূতির প্রকাশ। ওকে অভিসারে পেয়ে আমার মনে আবার আশার সঞ্চার হলো। হৃদয়ের কাছে বর্ষার কালো মেঘ সরে শরতের সাদা মেঘের ভেলা ভেসে উঠল। একদিন তিনি বললেন, দেখো লতা, চৈতালি চাঁদ থেকে কত জ্যোৎস্না ঝরছে। আজলা ভোরে সব চাঁদের আলো তোমায় দিলাম। আমি বললাম, আমার সাজানো বাগানের সব সুরভি তোমায় দিলাম। লতা বলল, আমি একটা বিষয় খুব বিরক্তির সাথে লক্ষ্য করছিলাম। কি? আপনি সাউথ সাহেব তুমি বলছেন না কেন? ওই যে দীর্ঘদিন পর বললাম, আমি তো সেকেলে, তাই ভালোবাসি যতই হোক আমার চলনে বলনে সামান্য হলেও সনাতনী ভাবধারা থাকবেই। না না খালাম্মা, আপনি সব দিক থেকে খুব আধুনিক। এই একটি ক্ষেত্রেই সেকেলে রয়ে গেছেন। তারপর
তারপর আর কত ডুবে ডুবে জল খাওয়া। শুনলাম বকুলের মা, আমার মা, বাবাকে সব জানিয়ে দিয়েছেন, কারণ তারা কোনো প্রকার দোষ ঘাড়ে নিতে রাজি নন। কথাগুলি শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। দু চোখে সর্ষে ফুল দেখলাম। আব্বা রক্তচক্ষু করে একবার হুঁশিয়ার করে দিলেন আমাকে। আমি লাজে ভয়ে আব্বার দিকে চোখ খুলে তাকাতে পারলাম না। আরেক রাত্রি পিতামাতার প্রতিকূল ইচ্ছাকে উপেক্ষা করে অভিসারে গেলাম। আমাদের পশ্চিমের পাঁচিলের পেছনে পেয়ারা বাগানে 15 মিনিট প্রেমালাপের পর আমিই প্রথম বললাম, না, আর পারবো না। এভাবে লুকিয়ে ছাপিয়ে আর আসতে পারবো না, মাফ করো। সাউদ বলল, লজ্জা দিচ্ছ কেন? পরশুদিন তোমার পিতার কাছে স্পষ্ট করে আমি বলবো, আমি পুরো মনের প্রস্তুতি নিয়েছি। তিনি যদি এই অধমের প্রস্তাব উপেক্ষা করেন, পা জড়িয়ে মণিকন্যাকে ভিক্ষে যাব। ছি ছি, তোমাকে এত ছোট করতে পারবো না। প্রিয়া, তোমাকে পাবার বিনিময়ে আমি পৃথিবী পরিত্যাগ করতে প্রস্তুত। তুমি কি প্রেমী, না অন্য কিছু? জানি না। তার কথা শুনে প্রজাপতির মতো রঙিন হলো মন আনন্দে। পরদিন অভিসার শেষে ঘরে ফিরেছি মাত্র, অমনি বাবা শক্ত লাঠি দিয়ে আমার মাথায় একটা। মুহূর্তে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। লতা আর্তধ্বনি করে মুখ চাপা দিল। খালাম্মা, মরে যেতে পারতেন। চিরতরে স্মৃতির লুপ্তি, মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন টিউমার কত কি। দিলারা হোসেন এক গ্লাস পানি পান করে বললেন, জ্ঞান ফিরলে দেখি আমার জখম স্থলে সজল চোখে তাকিয়ে থেকে মা ঠান্ডা পানি ঢালছে। আমার দু চোখ পানি গড়িয়ে মাথায় ঢালা পানির গড়ায় একাকার হয়ে যেতে লাগলো। মার চোখের পানি দেখে আব্বা ডাক্তার নিয়ে এলেন। এদিকে বাবা সাউদের পিতাকে সব জানিয়ে সাবধান করে দিলেন। আমার বাবার অনুশাসন সাউদের বাবার আত্মমর্যাদায় প্রবল আঘাত লাগলো। 3 দিনের মাথায় তিনি তার পুত্র সাউদকে বিয়ে বিয়ে করিয়ে ছাড়লেন। রামধনুর মতো মুছে গেল আমার এতদিনের সাজানো সোনালী স্বপ্ন। আহা, কি সুন্দর একটা রোমান্টিক কাহিনী শুনে যাচ্ছিলাম, হঠাৎ করে এমন একটা হোঁচট খাবো ভাবতেই পারিনি। বিয়ে করা সত্ত্বেও সাউদ আমাকে ভুলতে পারিনি। অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কি করে বুঝলেন? সে তার স্ত্রীর কাছে কয়েক মাস যায়নি। হুম। শব্দে বিস্ময় প্রকাশ করে লতা বলল, এইটা তার স্ত্রীর জন্য কম যাতনা নয়। হ্যাঁ, সবটাই চিন্তা করি। অচিরেই বাবা আমাকে অচেনা উপার্জনক্ষম এক যুবকের সাথে বিয়ে দিয়ে দিলেন। সকল পাট চুকিয়ে তার নতুন জামাতা হোসেনের সাথে আমাকে এক প্রকার ঠেলে দক্ষিণ আমেরিকায়, ব্রাজিলে পাঠিয়ে দিলেন। এত দূর? হ্যাঁ। খালাম্মা, কি সাংঘাতিক ভাবে আপনাদের বিচ্ছেদ ঘটে গেল। হুম। সাউদ সাহেবের সাথে সম্পর্কের কথা আপনার স্বামী শুনেছেন? প্রথমে শোনেননি, পরে আমার উচাটন চলাটন দেখে বুঝেছেন। ছি ছি, বলে লতা লাজুক হাসল। দিলরা হোসেনও সামনে হাসলেন করুণ করে। প্রতিক্রিয়া? শাস্তি। কি শাস্তি? বন্দি দশা। কেমন? আর বাংলাদেশে আসতে দেয়নি, ব্রাজিলে আটকে রেখেছেন 25 বছর। লতা থমকে তাকিয়ে থাকলো দিলরা হোসেনের মুখের দিকে, তারপর লম্বা শ্বাস ছেড়ে বলল, এই দীর্ঘ সময় বাংলাদেশের কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাননি? না। কি করুন! দিলারা হোসেনের আখিদয় অশ্রুসিক্ত হলো। কেমন করে লতার চোখও অগ্র হলো। খালাম্মা। কি? বাবা মাকে দেখতে ইচ্ছা করতো না? বেশিরভাগ মাকে দেখার জন্য মন খারাপ হতো, দুজনকেই দেখার জন্য মন কেমন করতো। মা বাবা দুজনেরই জন্য মন খারাপ হতো। হ্যাঁ, তারপর একটা মিক্স পেইন ফিল করতাম।
মা বাবার জন্য মাঝে মাঝে ভীষণ কান্না পেত। আবার যারা আমাদের উপর স্বেচ্ছায় চিরবিচ্ছেদ চাপিয়ে দিয়েছেন, তাদের প্রতি প্রবল ঘৃণাও হতো। এই অবিমিশ্রিত যন্ত্রণায় এক একদিন খুব কাঁদতাম। অনেক কান্নার পর মানুষ একটু সুখ পায়, কিন্তু এই কান্নার পর মন আমার আরো তিক্ত হয়ে উঠত। বাংলাদেশে এসে তাদের দেখা পেয়েছেন? না। কেন? দুজনই তিরোহিত। আহা, দুঃখ নিশ্চয়ই পেয়েছেন। হাজারো জননী জনক তো। দিলার হোসেন জবাব না দিয়ে শাড়ির আঁচলে নেত্রনীর মোচন করলেন। খালাম্মা, কি সেই সুদূর ব্রাজিলে অজানা নদীর পাশে আপনার জীবনযাপন কেমন চলছিল? সেখানে তার বিচ্ছেদের দাবানল আমার বুকের ভিতরকার সাজানো বাগানের সব ফুলকলি পুড়ে খাক করে দিতে লাগলো। সইতে না পেরে এক এক সময় ইচ্ছে হতো আমাজন নদীর গহীন জলে ঝাঁপিয়ে পড়ে মরে যাই। নদীর অথই জলে ডুবে মনের অতৃপ্ত জ্বালা চিরশীতল করি। ইস খালাম্মা, তারপর? আমি তাও পারিনি। আমার গর্ভ কুহর থেকে সদ্য অঙ্কুরোদ্গম স্পন্দন আমাকে বারণ করত, তার করুণ পরিণতি চিন্তা করে। চমৎকার। তারপর? জীবন চৈরবেতী নদী, চিরপ্রবাহমান, একে একে তিন তিনটি সন্তান হলো। দেখতে দেখতে তারা বড় হয়ে উঠল, শিক্ষিত হলো। জীবন স্নেহে এসে আমার স্বামী জন্মভূমির জন্য নাভির টান উপলব্ধি করলেন। শেষমেশ চলে এলেন তিনি বাংলাদেশে। জমি কিনে বাড়ি করলেন। সেরে এক কোমল বিকেলে পাশের বাড়িওয়ালা ভদ্রলোক আমাদের বেলি রোডের বাড়িতে এলেন। আমি তাকে দেখা মাত্র চিনে ফেললাম। কে তিনি? সাউদ সাহেব। চমকে দেবার মতো করে দেয়ালা হোসেন শব্দ দুটি উচ্চারণ করলেন। কি আশ্চর্য, বলে লতা সোফায় সোজা হয়ে বসল। তারপর দিলরা হোসেনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। দীর্ঘদিন পর তার অপ্রত্যাশিত দর্শন লাভে আমি বিস্ময়ে বিমিত হয়ে গেলাম। কি যে অকীর্তিস্থ মনে হলো নিজেকে। প্রাণপণ চেষ্টায় নিজেকে সংযত করতে প্রয়াসী হলাম। আমি ধীরে ধীরে শোবার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে বিগত দিনের স্মৃতি মনে করে স্বপ্নের সোনার হরিণ হারিয়ে ফেলার দুর্মর ব্যথায় কাঁদতে লাগলাম। বেশ কতক্ষণ কান্নার পর ধীরে ধীরে ধাতস্থ হয়ে লাগলাম। আমার স্বামীর পদধ্বনি শুনতে পেয়ে আঁচল দিয়ে চোখ মুছে মুছে ফেললাম। আমার স্বামী আমার বিষণ্ণ ও চিন্তিত চেহারা দেখে বললেন, কি ব্যাপার, শরীর খারাপ? হ্যাঁ, মনে হচ্ছে সর্দি গরমিতে পেয়েছে। ভদ্রলোকটিকে একটু চা দিতে পারবে? পারবো। দাও। হঠাৎ উতলে ওঠা উতাল আবেগ অবদমন করে সাউদ সাহেব বললেন, ভাবি কই, তিনি চা খাবেন না? হোসেন সাহেব বেডরুমে এসে বললেন, শোনো, সাউদ সাহেব চা নিয়ে বসে আছেন, এসো দিলারা, তার সাথে একটু দেখা করো। জীবন সন্ন্যাহে এসে আমার স্বামীর শিশুসুলভ সারল্য ও সাউদ সাহেবের বিচলিত অবস্থা আমি অনুমান করতে পারলাম। নিজেকে সংযত করতে করতে বললাম, মেহমানকে বলেন আমি আরেকদিন একসাথে চা খাবো। নিরালায় বসে আমি ভাবতে লাগলাম। একদিন প্রিয় শহরে সোনার তরীতে ভাসছিলাম। সময় পাল্টিয়েছে, এখন সংসার সমরাঙ্গনে আমি অরাজের সৈনিক। এখানে হেরে যাবার কোনো অবকাশ নেই। এখন আমার স্বামী এবং সন্তানের সম্মানই আমার সম্মান। তাদের সুখ ও সুরক্ষার গুরুদায়িত্বভার আমার কাঁধে, সুতরাং আমাকে আরো দৃঢ় হতে হবে। ঠিক খালাম্মা। শুনলাম সাহুদ সাহেবের সাথে আলাপ করে আমার স্বামী বেশ সন্তুষ্ট হয়েছেন। আমার স্বামী অবসরপ্রাপ্ত ব্যক্তি, কখনো বন্ধুবান্ধব নিজেকে ভাবতে রাজি নন। তাই সাহদ সাহেব যেন অন্তত একবার করে এসে প্রতিদিন কিছু সময় সঙ্গ দিয়ে যায়, একথা তিনি তার চির অচেনা বৈরীকে বারবার বলে দিলেন। যার ভয়ে আমার স্বামী বছর পর বছর আমাকে দূর থেকে বন্দি করে রেখেছিলেন, আজ তিনি কিনা আমার ঘরের নিত্যদিনের স্বাগত অতিথি।
তিনটি সন্তানই তাদের নতুন কাকার প্রতি খুব সন্তুষ্ট। সাহুদ সাহেব 2 দিন 3 দিন না এলে সবাই খোঁজ নেয় কেন তিনি আসেননি। সন্তানেরা উদ্যত্ত চোখে তাকিয়ে দেখে আমিও তাদের কাকা কত কাছাকাছি বসে ঘরে বাইরে দেশ বিদেশের পার্থিব অপার্থিব সংলাপে বিভোর হয়ে আছি। আমাদের গল্প বা আড্ডা দেয়াকে ওরা কিছুই মনে করে না। সাউদ সাহেব এখন হোসেন সাহেবের একান্ত বন্ধু এবং আমার সন্তানদের প্রিয় কাকা। সাউদ সাহেবের সাথে সাউদ সাহেবের সাথে সংলাপে মগ্ন থাকলে কেউ কোনো কৈফিয়ত চায় না আজ। কেন? এখন আমি চিন্তা করি যাকে একটি বিকেল না দেখে বাঁচতে পারতাম না, যার নাম শুনলে প্রচণ্ডভাবে বিহ্বল হতাম, যার শরাবপূর্ণ সাগর চোখে চোখ পড়লে সর্বগ্রাসী সুনামির মতো তার উত্তপ্ত হৃদয় উপকূল আছড়ে পড়ে একাকার হয়ে যেত। ইচ্ছে করত এখন সেই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা আমার পাশে বসে থাকে। তার চোখে আজ আর খুঁজে পাই না সেই সর্বগ্রাসী আহ্বান, সেই সাথে নেই আমারও প্রেমের পাগলামি। আচ্ছা, তখন আমার মাঝে এমন কি মহার্ঘ ছিল যে সে পাগল হতো? লতা সবিনয়ে দিলারা হোসেনের মুখের দিকে তাকিয়ে আছে দেখে তিনি বললেন, লতা। জি। একটু থেমে ঢোক গিলে দিলারা হোসেন বললেন, এভাবে আবেগে আবেগে বিচ্ছেদে পরিপূর্ণ গভীর গোপন বিরহ গাথাখানি অকপটে মেলে ধরায় তুমি যে কি ভাবছো সব কিছু বলে ফেলে সত্যি এখন আমার খুব লজ্জা করছে। খালাম্মা, প্রেমের মাঠে খেলতে নেমে আপনার জীবনে যা যা ঘটেছে আমার অনুরূপই ঘটেছে। পার্থক্য হয়েছে আপনার বিয়ে হয়নি, আমার হয়ে গেছে। তারপর লতা ভাবালুভাবে দিলরা হোসেনকে প্রশ্ন করলো, খালাম্মা, প্রেম কি? প্রেম কিসে ভাসে, কিসেই বা বিহার করে, হেসে কেঁদে ভেসে যায়? তোমার একাধিক প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারবো না, তবে অনেক অপ্রাপ্তির পরও একটা কথাই বলতে পারি, আজকের দিনে সাউদ সাহেব তো মোটেই নয় বিগতকালের সেই সাউদ স্যার। আমার তৃষ্ণিত হৃদয় প্রান্তরে চিরন্তনী হয়ে থাকবে। সে সদর্পে বলল,
হ্যাঁ, আমি পাখি শিকার করেছি। এই সামান্য ব্যাপার আমি মনে করেছি কি জানি কি। অনেকেই চঞ্চলের কথায় তাল দিয়ে বলল, ছি ছি, এই তুচ্ছ ব্যাপার নিয়ে এত সংঘাত। ঐশী কান্না থামিয়ে বলল, তোমাদের কাছে ব্যাপারটি তুচ্ছ, কিন্তু আমার কাছে এটি বৃহৎ। আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। তোমার 12টা বাজাবো, বাদর বলল। গল্পকথিকা চ্যানেলে আজ আপনারা শুনছেন শিরিন আক্তার হাবিবের লেখা হোঁচট। আজ প্রথম পর্ব। আমরা আপনাদের নিয়মিত গল্প পড়ে শোনাচ্ছি। আপনারা যদি গল্পটি প্রথম শুনে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, অন্য সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।